সকলকে স্বাগত জানাচ্ছি দ্য ড্রোনার্স প্ল্যাটফর্মে। আবার আমরা হাজির হয়ে গেছি ইংলিশ পেডাগজির ক্লাস নিয়ে। গত ক্লাসে আমরা শুরু করেছিলাম 4 বেসিক স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। আজ 4 বেসিক স্কিলসের পার্ট 2টা আমরা করব। আগের দিন আমাদের মেইন ফোকাস ছিল অন দ্য ফার্স্ট বেসিক স্কিল, দ্যাট ইজ লিসনিং স্কিল। আজ আমাদের পরের যে স্কিলটা তার উপর আমাদের আজ বিশেষ ক্লাস। তো আশা করি সকলে রেডি ক্লাস শুরু করার জন্যে। সো লেটস বিগিন। আমরা আগের দিনই আলোচনা করেছি যে আমাদের 4টি বেসিক স্কিল আছে। সেই 4টি বেসিক স্কিলের মধ্যে কি কি আসছে? লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, তাই তো? লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। সো আমরা আগের দিন করেছিলাম, হ্যাঁ এসে গেছে এটা, ইয়েস। সো আগের দিন আমরা করেছিলাম লিসনিং স্কিল, তাই তো? আজ আমরা কিন্তু করব স্পিকিং স্কিল। তো LSRW, these are the 4 basic skills: listening, speaking, reading, writing. লিসনিং ক্লাসটা আমরা আগের দিন কমপ্লিট করে নিয়েছি। আমাদের আজকের বিষয় স্পিকিং স্কিল। স্পিকিং স্কিল। তো এবার যখন স্পিকিং এর কথা আসছে, তো প্রথমেই যেটা আসছে সেটা কি? প্রথমেই এসছে যে কথন, কথন, কথন দক্ষতা। বেসিক্যালি কথা বলার যে দক্ষতা সেটি কিন্তু একটি শিশুর ইননেট কোয়ালিটি, অর্থাৎ সেটি সে জন্মগত ভাব থেকেই তার এই কোয়ালিটিটা বা এই স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করে। কিন্তু আমরা যেহেতু এখানে স্পেসিফিক্যালি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্কিলটা পড়ছি, মানে ইংরাজির ক্ষেত্রে কি ডেভেলপমেন্ট হওয়া উচিত, তার দক্ষতাটা কিভাবে করা উচিত বা বাড়ানো উচিত, সেই ব্যাপারে পড়ছি। তো তার জন্য এখানে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আমরা একটি শিশুর ফোনেটিক অ্যাসপেক্টটাকে গড়ে তুলব। ফোনেটিক অ্যাসপেক্ট, ফোনেটিক অ্যাসপেক্ট আগের দিন বলেছিলাম। ফোনেটিক অ্যাসপেক্ট কথার অর্থ হচ্ছে উচ্চারণ সম্পর্কীয়, উচ্চারণ সম্পর্কীয়। যেখানে একটি শিশু সঠিক উচ্চারণ শুনবে প্রথমে এবং সেই উচ্চারণটা বলার চেষ্টা করবে। তো সেইটি হচ্ছে কিন্তু ফোনেটিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। এর সাথে আরও কতগুলি ভাগ আছে, আমরা সেটা দেখব আজকে কি কি আছে। যেমন সাউন্ড হবে, স্ট্রেস হবে, ইন্টোনেশন হবে, সবগুলো এই ফোনেটিক অ্যাসপেক্টের মধ্যে কিন্তু আসবে। সো দিস স্কিল ইজ রিলেটেড টু দ্য ফোনেটিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝতে পারছো। পরের পয়েন্ট, ইট ওয়ার্কস ইন আ প্যারালাল প্রসেস উইথ লিসনিং স্কিল। ইয়েস, তা যদি কোয়েশ্চেন আসে which is a parallel process, which skill goes parallelly with listening skill, উত্তরটা কিন্তু হবে স্পিকিং স্কিল। কারণ লিসনিং এবং স্পিকিং এই দুটি কিন্তু প্যারালালি চলে। লিসনিং হলেই কিন্তু স্পিকিংটা আসবে, অর্থাৎ লিসনিং মানে এখানে শোনা, শুনলে একটা যেন স্টিমুলাস তৈরি হবে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু কথা বলার যে প্রবণতা সেটা বৃদ্ধি পাবে। সো লিসনিং এবং স্পিকিং, কথন এবং শ্রবণ এবং কথন দুটি কিন্তু প্যারালাল প্রসেস। The most important among the 4 skills of a language is speaking or speech. ল্যাঙ্গুয়েজ বা ভাষা তখনই পরিপূর্ণতা পাবে যখন সেটি কথ্য হবে, যখন একটি ভাষাকে বলা হবে বা কথন করা হবে, তখনই কিন্তু একটি ভাষার যে ডেভেলপমেন্ট সেটা পসিবল। এবং এর জন্যই কিন্তু এই 4টা স্কিলের মধ্যে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে স্পিকিং স্কিল। When one is able to speak fluently, the next stage to be mastered is of narration,
which depends on suitable words or vocabulary and correct sentence structures. তো কি আছে, আমরা জানি যে কথার সাথে স্পিকিং এর সাথে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফ্লুয়েন্সি, অর্থাৎ অনর্গলভাবে কোনো ভাষাকে বলতে পারার যে দক্ষতা সেটাই কিন্তু ফ্লুয়েন্সি। এবার ফ্লুয়েন্সি হচ্ছে ফার্স্ট স্টেপ, অর্থাৎ যখন একটি শিশু বা একজন ব্যক্তি তার ভাষা দ্বিতীয় ভাষা শিখে সে ফ্লুয়েন্টলি সেটাকে ইউজ করতে পারবে, তারপর কিন্তু কোনো রকম সিচুয়েশনকে সে এক্সপ্লেন বা ন্যারেট করতে পারবে, সে ব্যাখ্যা করতে পারবে। বোঝা গেল? which depends on suitable words, which depends এবং ফ্লুয়েন্সি এবং যে ন্যারেশন, যে ব্যক্ত করার ক্ষমতা, কোনো সিচুয়েশন বা ইভেন্টকে যে ব্যক্ত করার ক্ষমতা, সেই ক্ষমতা এই দুটি কিসের উপর ডিপেন্ড করবে? একটি হচ্ছে সুইটেবল ওয়ার্ডস অর ভোকাবুলারি এবং আরেকটি হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারস, কারেক্ট সেন্টেন্স স্ট্রাকচারস। তো আশা করি বুঝতে পারছো। পরে চলে আসছি নেক্সট পয়েন্টে। এবার আমরা দেখে নেব ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড কনভারসেশন অর স্পিকিং ইংলিশ, অর্থাৎ গুড কনভারসেশন, ভালো কথোপকথন বা ইংরেজি বলার কি কি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য ন্যাচারালনেস। প্রথমটা হচ্ছে ন্যাচারালনেস, অর্থাৎ খুব স্বাভাবিকভাবে যখন একজন শিশু বা যে কোনো ব্যক্তি ভাষাটাকে ব্যবহার করতে পারবে কথনের মাধ্যমে, সেটি কিন্তু ন্যাচারালনেস। ওকে, সেটি কিন্তু ন্যাচারালি আসবে, অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই আসবে। ওয়েট, স্বাভাবিকভাবে আসবে। এখানে আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তার থট প্রসেসটা ডেভেলপ হয়ে যাবে, তার যে চিন্তন শক্তি ওই ভাষাতে সেইটি কিন্তু বিকাশ ঘটবে। থট প্রসেস উইল বি ডেভেলপড, অর্থাৎ এই নতুন ভাষা ইংরাজি ভাষাতেও সে কিন্তু চিন্তন করার ক্ষমতার দক্ষ হবে। সুতরাং যখন সেই থট প্রসেসটা ডেভেলপ হবে তখন কিন্তু খুব ন্যাচারালি ইংরাজি ভাষায় স্বাভাবিকভাবে কনভারসেশন বা কথোপকথন করা সম্ভব হবে। আশা করি বুঝতে পারছো। চলে আসছি পরের পয়েন্টে, ক্ল্যারিটি। পরের পয়েন্ট কি? ক্ল্যারিটি। ক্ল্যারিটি কি? কথা যেটা আমরা বলবো সেটা খুব ক্লিয়ার হতে হবে। ক্ল্যারিটি কোথা থেকে এসছে? ক্লিয়ার থেকে, অর্থাৎ খুব স্পষ্ট হতে হবে, অর্থাৎ স্পষ্ট ভাষায় স্পষ্টভাবে কথা যখন হবে, যখন কথোপকথন ইংরাজি ভাষায় খুব স্পষ্টভাবে বলা হবে, সেটি কিন্তু ক্যারেক্টারিস্টিক্স বা একটি খুব ভালো কথোপকথনের বৈশিষ্ট্য। ওকে, তারপর আসছে আরেকটি ইম্পর্টেন্ট পার্ট, ফ্লুয়েন্সি, যেটা আমরা অলরেডি একবার বললাম যে ফ্লুয়েন্সি হচ্ছে অনর্গলভাবে যখন বলা হবে, অনর্গলভাবে যেখানে কোনো রকম বাধা বিঘ্ন থাকবে না, ফ্লুয়েন্টলি যখন বলবে তখন ভাষাটা কিন্তু যদি ফ্লুয়েন্টলি ইংলিশ বলা যায় তাহলে কিন্তু সেটিও কিন্তু গুড কনভারসেশনের একটি বৈশিষ্ট্য। নেক্সট, অডিবিলিটি। অডিবিলিটি অর্থাৎ শ্রবণ ক্ষমতা বা শ্রবণটা সঠিক হতে হবে, অর্থাৎ অডিবল হতে হবে। আমি যা বলছি সেটি যেন অডিবল হয়, সেটি যেন লাউড হয়, সেটি যেন বাদবাকি স্টুডেন্টরা বা শিশুরা বুঝতে পারে। আমি ক্লাসরুমে অ্যাজ এ টিচার যখন কথা বলছি, স্টুডেন্টসদের সাথে যখন ইন্টারঅ্যাক্ট করছি, তখন আই মাস্ট বি অডিবল এনাফ টু দ্য স্টুডেন্টস, টু দ্য চিলড্রেন। কেন? আমি যদি অডিবল না হই, আমার কথা যদি শোনা না যায় পরিষ্কারভাবে, তাহলে কিন্তু তারা লিসনিং স্কিলটা ডেভেলপ করতে পারবে না। সেম ওয়ে স্টুডেন্টসদের
অডিবিলিটি ইন স্পিকিং ইজ আ মাস্ট, কারণ তারা যদি তাদের কথাটা জোরে না বলতে পারে, যদি এক্সপ্রেস ঠিক করে না করতে পারে, তাহলে কিন্তু তাদেরও স্পিকিং স্কিল ডেভেলপড হবে না। সুতরাং অডিবিলিটি ইজ অ্যান ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স অফ গুড কনভারসেশন। পরেরটায় আসছি, কম্প্রিহেন্সিবিলিটি। কম্প্রিহেন্সিবিলিটির কথার অর্থ যাতে জিনিসটা বোঝা যায়, যা বলতে চাইছে সেইটি যেন কম্প্রিহেন্সিবল হয়, অর্থাৎ সকলে যেন মানে কি বলতে চাইছে সেইটা বুঝতে পারে। আমি এমন কিছু বলছি যেটা মিনিংলেস, সো দেয়ার শুড বি সাম মিনিং দ্যাট শুড বি ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। ওকে, নেক্সট পয়েন্ট, এফেক্টিভনেস, অর্থাৎ কোনো জিনিস বৃথা করা তো ঠিক নয়, আমি যেটা বলছি সেটা যেন এফেক্টিভ হয়, কার্যকর হয়, সেই ভাষার প্রয়োগের বা স্পিকিংয়ের যেন কার্যকারিতা থাকে। ওকে, কার্যকারিতা থাকে। এবার এই প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু বাংলায় তোমাদের বুঝিয়ে দিলাম। ওকে, বাট এই পয়েন্টগুলো কিন্তু আমি বাংলায় তোমাদের বলবো যে তোমরা প্লিজ দেখো না এই টার্মসগুলো, কারণ তোমাদের কোয়েশ্চেন কিন্তু ইংরাজিতে হলে এই টার্মসগুলো ইউজ করা হবে। সো এই টার্মসগুলোর সাথে তোমাদের কিন্তু ভালোভাবে একটি সুসম্পর্ক গড়ে তুলতে হবে। যদি কোয়েশ্চেন আসে, ধরো এরকম কোয়েশ্চেন আসে তো যে which are the characteristics of a good conversation, এবার এখানে দিয়ে দিয়েছি আমি 6টা। ধরো 7 নম্বরে আমি এখানে দিলাম প্যাসিভিটি, ঠিক আছে, প্যাসিভিটি। 8 নম্বরে দিলাম অরাল। এবার আমি কোয়েশ্চেনটা যদি এভাবে করি, নাম্বার এ অপশনসটা, ধরো কোয়েশ্চেনটা আমি কি বললাম, which are the characteristics of a good conversation while speaking in English। যদি এই প্রশ্নটা আসে, আমি এবার অপশনস যদি এইভাবে দিই, ধরো এ 1 3 7 8, বি 1 2 3 4 5 6, C 1 5 7 8, D 2 3 5 6 7 8। এইভাবে আমি অপশনটা তোমাদের দিলাম। এবার এইটার মধ্যে তোমাকে কারেক্টটা বের করতে হবে। সো কারেক্ট আনসার আমার মনে হয় তোমরা সকলেই পারবে এখন, কারণ স্পিকিং কিন্তু প্যাসিভ নয়। স্পিকিং কি? স্পিকিং হচ্ছে অ্যাক্টিভ প্রসেস। স্পিকিং হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, আর স্পিকিং কিন্তু অরাল নয়। অরাল কি? অরাল হচ্ছে, অরাল কোনটা কারেক্ট? অরাল হচ্ছে লিসনিং। এটা যদি লিসনিং হয় তাহলে কারেক্ট, যদি এটা স্পিকিং হয় তাহলে কিন্তু এটা ইনকারেক্ট। স্পিকিং এর জন্য কি হবে? ওরাল। ওরাল উইল বি দ্য কারেক্ট ওয়ান। ওকে, সো এইভাবে কিন্তু আমাদের পড়াশোনা করব আমরা আস্তে আস্তে। চলো নেক্সট স্লাইড। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। এবার একটা ক্লাসিফিকেশন আমি করছি এখানে। প্রথমে কি বলছি, স্পিকিং স্কিলকে আমি দুভাগে ভাগ করছি। একটি হচ্ছে লিঙ্গুইস্টিক স্কিল, একটি হচ্ছে লিঙ্গুইস্টিক স্কিল, আর একটি হচ্ছে কমিউনিকেটিভ স্কিল। একটি লিঙ্গুইস্টিক স্কিল, একটি কমিউনিকেটিভ স্কিল। এবার লিঙ্গুইস্টিক স্কিলকে আমি আবার ভাগ করতে পারি। কি কি? কোর লিঙ্গুইস্টিক ভাষাগত, তারপর হচ্ছে ফোনোলজিক্যাল অর্থাৎ রিলেটেড টু সাউন্ড, ফোনেটিক্স, টোন, ইন্টোনেশন, স্ট্রেস, এবং সোশ্যাল। এই তিন ভাগে আমি ভাগ করতে পারি। প্রথমটা কোর লিঙ্গুইস্টিক, দ্বিতীয়টা ফোনোলজিক্যাল, তৃতীয়টা সোশ্যাল। কোর লিঙ্গুইস্টিককে আমি আবার ভাগ করতে পারি কিসে? গ্রামা। ফোনোলজিক্যালকেও আমি ভাগ করতে পারি
স্ট্রেস এবং ইন্টোনেশন, স্ট্রেস এবং ইন্টোনেশন। আর সোশ্যালটা কি? সোশ্যালটা হচ্ছে গ্রিটিংস বা উইশেস। ওকে, তাহলে লিঙ্গুইস্টিক স্কিলকে, ভাষাকে আমি তিন ভাগে ভাগ করলাম। একটি হচ্ছে কোর লিঙ্গুইস্টিক, একটি হচ্ছে ফোনোলজিক্যাল, একটি হচ্ছে সোশ্যাল। কোর লিঙ্গুইস্টিক ভাষাগতর মধ্যে কি এলো? গ্রামার। উচ্চারণ সম্পর্কীয়তে কি এলো? স্ট্রেস এবং ইন্টোনেশন। স্ট্রেস কথার অর্থ কোথায় আমি স্ট্রেস করব, যখন আমি কোনো কথা বলবো তখন কোথায় আমি স্ট্রেস করব। অর্থাৎ আমি যদি এখানে এক্সাম্পল দিই, দিল্লি, ওকে, দিল্লি। এবার আমি যখন এখানে স্ট্রেস করছি তখন দেল একটা সিলেবল, হি একটা সিলেবল। ওকে, আমি ফার্স্ট সিলেবলে স্ট্রেস দিচ্ছি, দিল্লি, দিল্লি। ওকে, দিল্লি। যখন আমি ফার্স্ট সিলেবলে স্ট্রেস দিচ্ছি সেটা হয়ে যাচ্ছে নাউন। যখন আমি কোনো ওয়ার্ড, ধরো রান, 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 এখানে আমি সেকেন্ড সিলেবলের উপর, বা রানিং, ধরো রানিং দিচ্ছি। ওকে, রানিং, রানিং, এখানে আমি রানিং, এইখানে স্ট্রেসটা দিচ্ছি। এইখানে যখন সেকেন্ড সিলেবলে স্ট্রেস হবে সেটা হয়ে যাবে ভার্ব। ক্লিয়ার? ইন্টোনেশন কি? ইন্টোনেশন হচ্ছে টোন, কোন টোনে আমি বলছি, টোন। আর সোশ্যাল, সামাজিক ক্ষেত্রে কিন্তু গ্রিটিংস, অর্থাৎ আমরা যখন কাউকে উইশ করি সেগুলো আসছে আমার ভাষাগত দিকের সামাজিক ক্ষেত্রটা। ওকে, সামাজিক ক্ষেত্রটা। তাহলে এটা বোঝা গেল। এরপর আমি আসব কমিউনিকেটিভ স্কিলসে। এবার কমিউনিকেটিভ স্কিলস আমরা জানি যে মানে NCF 2005 বারবার করে বলেছে, আওয়ার প্রাইমারি এইম অ্যাজ আ টিচার শুড বি টু ডেভেলপ দ্য কমিউনিকেটিভ স্কিল অফ আ চাইল্ড। তো কমিউনিকেটিভ স্কিলে কি কি আসবে? প্রথমটা হচ্ছে মেকিং ডিসিশন অ্যান্ড ইমপ্লিমেন্টিং দেম স্মুথলি। প্রথমে হচ্ছে ডিসিশন মেক করার যে ক্ষমতা। ওকে, আমি লিখে দিচ্ছি এখানে, তাহলে তোমরা নোট করে নাও। মেকিং ডিসিশনস, নিজে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে স্বতন্ত্রভাবে নেওয়ার ক্ষমতা কমিউনিকেটিভ স্কিলসে। তারপর আসছে কোনো রেসপন্স যদি আমাদের করতে হয় তখন আমাদেরকে রেসপন্স করতে হবে রেসপন্ডিং অ্যাপ্রোপ্রিয়েটলি, অর্থাৎ নির্ভুলভাবে, অ্যাপ্রোপ্রিয়েটলি। ওকে, ওকে, তারপর অ্যাডজাস্ট করতে হবে যে কোনো কনভারসেশনে, অ্যাডজাস্টিং টু এনি কনভারসেশন। নতুন নতুন আমাদের ফ্রেজ জানতে হবে। সো এক্সপ্লোরিং, আমার হাতের লেখাটা খুব বাজে হচ্ছে, কষ্ট করে দেখে নিও, বুঝে নিও। এক্সপ্লোরিং ফ্রেজেস। তারপর ক্ল্যারিফাইং মিনিং। ওকে, আশা করি বুঝতে পারছো। ফার্স্ট মেকিং ডিসিশনস, রেসপন্ডিং অ্যাপ্রোপ্রিয়েটলি, অ্যাডজাস্টিং কনভারসেশন, এক্সপ্লোরিং ফ্রেজেস, ক্ল্যারিফাই মিনিং। অর্থাৎ কমিউনিকেটিভ স্কিল ডেভেলপ করার জন্যে বা কমিউনিকেটিভ স্কিল সুদক্ষ হওয়ার জন্যে প্রথমটা হচ্ছে নিজেকে স্বতন্ত্রভাবে কোনো ডিসিশন নিতে হবে, সেই ক্ষমতাটা ডেভেলপ করা। কোনো সিচুয়েশনে অ্যাপ্রোপ্রিয়েটভাবে, যথার্থভাবে রেসপন্স করা, কোনো কনভারসেশনে নিজেকে অ্যাডজাস্ট করা। যেমন ছাত্রদেরকে যে কোনো সিচুয়েশনে কিছু বক্তব্য রাখার জন্য বলা হতে পারে এক্সটেম্পোর, তো সেই ক্ষেত্রে তাকে ওই সিচুয়েশনে অ্যাডজাস্ট করে, কনভারসেশনটাকে অ্যাডজাস্ট করে তাকে কিছু বলতে হবে, তার কমিউনিকেট করতে হবে। এবং নতুন কিছু ফ্রেজ তার জন্য তাকে এক্সপ্লোর করতে হবে, নতুন নতুন ফ্রেজ জানতে হবে, প্রভার্বস জানতে হবে। ওকে, এবং যা করছে সেটার মিনিংগুলো কিন্তু বুঝে বলতে হবে। সো দিস আর দ্য মেইন এরিয়াজ। নেক্সট, সাব স্কিলস অফ স্পিকিং। সাব স্কিলস অফ স্পিকিং কি কি?
এস্টাবলিশিং অ্যান্ড মেনটেইনিং সোশ্যাল রিলেশনশিপস। আমি প্রথমে পড়ে দিচ্ছি সবকটা, তারপরে বুঝিয়ে দেবো একটা একটা করে। এস্টাবলিশিং অ্যান্ড মেনটেইনিং সোশ্যাল রিলেশনশিপস, talking to strangers in different situations, interviewing আর গ্রুপ ডিসকাশন, এই চারটি পয়েন্ট আছে। প্রথমটা establishing and maintaining social relationships। আমরা জানি স্কুল is called a miniature of society. School is called a miniature of society. So স্কুলকে যেহেতু সমাজের একটি ছোট বর্গ হিসেবে ধরা হয়, তার জন্য একটি শিশুর কিন্তু সবার প্রথমে বাড়ির বাইরে, ফ্যামিলির বাইরে তার এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট করার সময় প্রথম কিন্তু সম্পর্ক শুরু হয় স্কুল থেকে। তো এবার স্কুলে যখন সে প্রথম যাবে, তার কিন্তু যে সামাজিক সম্পর্কগুলি তৈরি হবে সেটির বেস কিন্তু তার কথোপকথনের ওপরে, তার কথা বলার ওপর। অর্থাৎ সে নতুন সিচুয়েশনে কিভাবে নিজেকে মানিয়ে নতুন সোশ্যাল রিলেশনস তৈরি করছে অন দ্য বেসিস ওর কথা বলার ক্ষমতা, তার স্পিকিং এবিলিটি, তার স্পিকিং স্কিল অনুযায়ী। এবং সেটি স্কুলে কিন্তু ঘষে মেজে পলিশ করে গ্রুম করে সেই স্পিকিং স্কিলসকে কিন্তু ডেভেলপ করা হয়। কিভাবে ডেভেলপ করা হয় আমরা দেখব পরবর্তী স্লাইডে। তারপর টকিং টু স্ট্রেঞ্জার্স ইন ডিফারেন্ট সিচুয়েশনস। কেমন এই ব্যাপারটা? এই ব্যাপারটা হচ্ছে একটি শিশু বা বালক বা কিশোর, সে যখন নতুন স্কুলের বাইরে অন্য কোনোখানে যাচ্ছে, ফর এক্সাম্পল সে ব্যাংকে যাচ্ছে বা পোস্ট অফিসে যাচ্ছে কোনো তার অ্যাকাউন্ট রিলেটেড কাজ করবার জন্য, তখন কিন্তু তাকে কথা বলতে হবে স্ট্রেঞ্জার্সদের সঙ্গে, অর্থাৎ অপরিচিত ব্যক্তিদের সাথে। তখন স্পিকিং স্কিলসটা কিন্তু ডেভেলপ এমনভাবে করা উচিত যাতে সে অপরিচিতদের সাথে তার কাজের উদ্দেশ্য সফল করার জন্যে সে কিন্তু যাতে কথা বলতে পারে সঠিকভাবে। ওকে, তারপরটা আসছে ইন্টারভিউইং, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে কোনো রকম যদি ওরাল পরীক্ষা হয়, কোনো ইন্টারভিউ হয়, সেক্ষেত্রেও কিন্তু তাকে স্বমহিমায় কথা বলে সে কাজটাকে ঠিক করতে হবে। এবং লাস্টলি গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশন খুব জরুরি। গ্রুপ ডিসকাশনের মাধ্যমে থিঙ্কিং প্রসেস বা চিন্তন ক্ষমতা বা দক্ষতা যেমন বৃদ্ধি পায়, তেমনই চিন্তা শক্তির বৃদ্ধির জন্যই কিন্তু কথার বা কথনের যে ভূমিকাটা সেটা কিন্তু খুবভাবে ফোকাসড হয়। যেমন যদি একটি গ্রুপ ডিসকাশনে কয়েকজনকে বসিয়ে দেওয়া হয় কোনো ছাত্রদের, তাহলে কিন্তু সেটি কিন্তু খুব লাভজনক, কারণ তারা নিজেদের মধ্যে কোনো টপিককে ডিসকাস করবে, তারা নতুন নতুন তথ্য খুঁজে বের করে সেই তথ্যের উপর কিন্তু তারা নিজস্ব যে মতামত, সেই মতামতগুলো কিন্তু ডিসকাস করবে। তো সেক্ষেত্রে অনেক রকমভাবে কিন্তু গ্রুপ ডিসকাশনের মাধ্যমে স্পিকিং স্কিলকে এনহ্যান্স করা যায়। আচ্ছা, এবার আমরা চলে আসছি নতুন দুটো টার্ম পড়ব। প্রথম টার্ম ভেরি ইম্পর্টেন্ট, আমি আগেই লিখে দিচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কোড সুইচিং। নতুন কথা, আমরা হয়তো অনেকে এটা নতুন শুনছো। কোড সুইচিং, ঘাবড়ানোর কিচ্ছু নেই। কোড সুইচিং কি? Code switching is a term in linguistics referring to using more than one language or variety in conversation. Sometimes the bilingual speakers getting problem when they are having a conversation with another bilingual, so they switches their language from code to another in the construction of sentence to make the interlocutor understand. Sometimes they do it with the same language background, and it may do so many times. In the class, when the teacher teach a foreign language, code switching also becomes strategies learning in order to develop the student's skill in using English language. In the beginning of meeting, the teacher use target language when they explain the material, and then they switch again into native language to make sure that the students understood the lesson.
The student uses the target language as much as possible but reverts to their native language for any element of an utterance that they are unable to produce in the target language. ইংরেজি ক্লাসে এইভাবে আমি বোঝালে তোমাদের সুবিধা হবে বুঝতে। ছোটবেলায় ইংরেজি ক্লাসগুলোতে মনে করে দেখো, যখন আমাদের শিক্ষকরা আমাদের পড়াতেন, টেক্সটগুলো ইংরাজিতেই পড়াতেন, অর্থাৎ যে কোনো কবিতা বা গল্প আমরা কিন্তু ইংরাজিতে বইয়ে যা লেখা আছে সেটাকেই উনি বোঝাতেন। তারপর যদি বুঝতে অসুবিধে হতো তখন উনি কিন্তু এক্সপ্লেইন করতেন এবং ফ্যাক্টসগুলোকে ইলাস্ট্রেট করে দিতেন বাংলা ভাষায়। অর্থাৎ দুটো ল্যাঙ্গুয়েজ যখন ইউজ করা হয়, কোনো বাইলিঙ্গুয়াল, অর্থাৎ ধরো হিন্দিভাষী বাংলাভাষী দুজন মানুষ কথা বলছে, তখন একে অপরকে যখন বোঝাতে পারছে না ঠিকভাবে অপরের ভাষায়, হিন্দিভাষী বাংলাভাষীকে বোঝাতে পারছে না, তখন মাঝে মধ্যে কিন্তু হিন্দির টার্ম সে ইউজ করে, তাই না? তো সেটাই কিন্তু কোড সুইচিং। যেমন একজন টিচার, একজন শিক্ষক ইংরেজি ক্লাসরুম হচ্ছে, ইংরেজি ক্লাস হচ্ছে, সেখানে ড্যাফোডিলস কবিতাটা পড়াচ্ছে। ওকে, ড্যাফোডিলস আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি বিখ্যাত কবিতা, সেই কবিতাটা পড়াচ্ছে। তো যখন কবিতাটা পড়াচ্ছে সেই সময় কিন্তু কবিতার যে সেন্টেন্সগুলো, যে লাইনসগুলো, সেগুলো কিন্তু ইংরাজিতেই বলছেন, কিন্তু যখন এক্সপ্লেইন করছে তখন কিন্তু এক্সপ্লেইন তাকে করতে হচ্ছে বাংলা ভাষায়, বেঙ্গলিতে। আর যখন পড়ছেন while reading সেটা কিন্তু হচ্ছে কোন ভাষায়? ইংরাজি ভাষায়। ওকে, বাট যখন এক্সপ্লেইন করছে তখন কিন্তু এক্সপ্লেইন করছে বাংলায়। ওকে, তাহলে এইভাবে কিন্তু এই ইংলিশ থেকে একটা কোড সুইচ হচ্ছে কোথায়? বাংলা ভাষায়। তো দিস ইজ কল্ড কোড সুইচিং, একটি ভাষা থেকে অপর ভাষায় পৌঁছানো। এবার আরেকবার বলে দিচ্ছি, এইটা কি? এটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ। টার্গেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটা শেখা হচ্ছে আমাদের উদ্দেশ্য, টার্গেট ল্যাঙ্গুয়েজ। আর বাংলাটা কি? নেটিভ ল্যাঙ্গুয়েজ। নেটিভ ল্যাঙ্গুয়েজ, রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ বা নেটিভ ল্যাঙ্গুয়েজ। এবার এই ভাষাতে কিন্তু ছাত্ররা যতটা সম্ভব তারা কিন্তু এই ভাষাতে নতুন ইংরাজি বাক্য গঠনের চেষ্টা করে, কিন্তু যখন তারা আটকে যাচ্ছে তখন কিন্তু তারা কোড সুইচ করে সেইটাকে কিভাবে বলছে? বাংলায় বলছে। এটাই হচ্ছে কোড সুইচিং, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং কোড সুইচিং কিন্তু রিলেটেড উইথ স্পিকিং। ওকে, রিলেটেড উইথ স্পিকিং। চলো পরের স্লাইডে যাচ্ছি, নেক্সট আমাদের পয়েন্টে। কোড মিক্সিং। পরেরটা কি? কোড মিক্সিং। Code mixing is the other phenomena closely related to code switching. তো কোড মিক্সিং এবং কোড সুইচিং এর একটি যেন সম্পর্ক আছে, মানে তারা খুব ক্লোজলি রিলেটেড, খুব কাছাকাছি, একই রকম ব্যাপারগুলো। তো it usually occurs when conversant use both languages together, switch between two languages to the extent that they change from one tongue to the other in the course of a single utterance. Code mixing takes place without a change of topic. এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। We could not avoid that. The first language is a big effect in second language. Interaction and mixing between languages result in various languages. Most of the people in the society mix their language with other language by borrowing or using pieces of foreign language. Even sometimes they are still influenced by first language. Yes, তো কোড মিক্সিংটার একটি সহজ উদাহরণ আমি এখানে বলে দিচ্ছি। ধরো একটি দোকানে আমি আম কিনতে গেলাম। ওকে, আমি সেখানে গিয়ে কি বলছি? আমি ইউনিটটা ইউজ যদি করি কিলোগ্রাম, কিলোগ্রামটা আমার মনে হয় এটা ইংরেজি ভাষা, ইংরেজি শব্দ, 1 কিলো, isn't it? তো আমি কি বললাম? 1 কেজি দিন, 1
বাংলা শব্দ, ইউনিট যেটা ইউজ করছি সেটা ইংরাজি। ঠিক তেমনি আমি জামার কাপড় কিনতে গেলাম, জামার কাপড়, ওকে, কি বললাম 3 মিটার দিন, 3 মিটার কাপড় দিন। এবার তিনটা হচ্ছে বাংলায় বলছি, মিটারটা কিন্তু ইউনিটটা ইউজ করছি ইংলিশে, অর্থাৎ এখানে দুটো ভাষা ইউজ হচ্ছে, এই যে দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে, একসাথে ইউজ হচ্ছে, বাট টপিকটা চেঞ্জ হচ্ছে না। টপিক এই তিনেরও যা টপিক, মিটারেরও তাই টপিক, এই দুটো রিলেটেড, তার জন্য কিন্তু একই ব্যাপার। তো আমরা এরকম রকম মিক্সিং কিন্তু ল্যাঙ্গুয়েজেসের মধ্যে দেখতে পারি। তো এই রকমগুলোকেই বলা হয় কোড মিক্সিং। তাহলে দুটো জিনিস পড়লাম, একটি হচ্ছে কোড সুইচিং, অপরটি হচ্ছে কোড মিক্সিং। আশা করি তোমাদের মনে থাকবে। পরের স্লাইডে চলে যাব। টেকনিক্স অফ টিচিং স্পিকিং, টেকনিক্স অফ টিচিং স্পিকিং, টেকনিক্স অফ টিচিং স্পিকিং। কিভাবে একজন শিক্ষক তার ছাত্রদেরকে কথন বা কথা বলার পদ্ধতি সে ইমপ্রুভ করবে, শেখাবে। প্রথম আসছে কোয়েশ্চেন আনসার ড্রিল, কোয়েশ্চেন আনসার ড্রিল, অর্থাৎ ছোটবেলায় যখন ক্লাসরুমে শিশুদের পড়ানো হয়, শিশুদের একদম শিশুদের ক্ষেত্রেই পড়ানো হয়, সেভাবে কি হয় কোনো কোয়েশ্চেনকে বারবার রিপিট করা হয় এবং আনসারগুলোকেও বারবার তার জন্য রিপিটেড হয় আনসারগুলোকে। কেমন, ধরো কোন দিকে সূর্য ওঠে, কি বলবে উত্তরে, পূর্ব দিকে সূর্য ওঠে। আবার কোয়েশ্চেন করবে, সেম কোয়েশ্চেন রিপিট করবে। তো এইভাবে যে বারবার কোয়েশ্চেন আনসারের মাধ্যমে এই যে ড্রিলটা হয়, ড্রিল মানে প্র্যাকটিস, ড্রিল মানে প্র্যাকটিস, তো সেই মাধ্যমে কিন্তু স্পিকিং শেখানো হয়। হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, অমুক। হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম, অমুক। ওয়্যার ডু ইউ লিভ ইন, ড্যাশ। হু আর দেয়ার অ্যাট ইয়োর হোম, ড্যাশ। আবার হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম। এই যে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস বারবার করানো হচ্ছে, দ্যাট ইজ রিলেটেড টু আ টেকনিক অফ টিচিং স্পিকিং। ওকে, নেক্সট লেকচার মোড। লেকচার মোড মানে যখন কান ভালোভাবে ট্রেনড হবে, ইয়ার ট্রেনিং ইজ নেসেসারি, ভেরি ইম্পর্টেন্ট। লিসনিং এর জন্য যেমন ইয়ার ট্রেনিং নেসেসারি, স্পিকিং এর জন্যও কিন্তু কানটা ঠিক হওয়া দরকার। সো লেকচার মোড, যখন কোনো লেকচার ইংরাজি ভাষায় সে ভালোভাবে শোনার চেষ্টা করবে, তখন বোঝার চেষ্টা করবে এবং তখনই কিন্তু আস্তে আস্তে তার স্পিকিং এবিলিটি ডেভেলপ করবে। ওকে, নেক্সট গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশন একটু আগেই আমরা ডিসকাস করেছি একবার। গ্রুপ ডিসকাশনটা কি, গ্রুপ ডিসকাশন হচ্ছে কোনো একটি শ্রেণীকক্ষে টিচার কিন্তু ডাইনামিক্যালি গ্রুপগুলোকে সেগমেন্ট করবেন, অর্থাৎ 5 জন বা 7 জন করে ছাত্র ছাত্রীকে একত্রিত করে একটি একটি করে গ্রুপ বানাবেন এবং 5-7টি গ্রুপ হবে তার ক্লাসে। হওয়ার পর সেই গ্রুপগুলোকে টপিক দেওয়া হয়, টপিক দেওয়ার পর সেই গ্রুপগুলোকে বলা হয় এর টপিকের ওপর তোমরা সকলে মিলে কিছু বলো। তো সেই বলার সময় কিন্তু ওরা কি কি বলবে সেটি কিন্তু ঠিক করার জন্য তাদের পড়াশোনাও হচ্ছে, প্লাস তাদের কিন্তু থট প্রসেসটা ডেভেলপড হচ্ছে। এবার যখন ওরা একে একে বলবে তাদের টার্ন আসার পর, তো এইভাবে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কিন্তু স্পিকিং ক্ষমতা বা কথনের দক্ষতা কিন্তু বৃদ্ধি পায়। ওকে, পরেরটা স্টোরি টেলিং। স্টোরি টেলিংটা সকলেই জানি আমরা যে আমাদেরকে কোনো টপিক দিয়ে দিলে বা আমরা কোন গল্পটা জানি এই গল্পটা সবাইকে শোনানোর জন্য অনুরোধ করা হয় ক্লাসরুমে, শ্রেণীকক্ষে টিচার অনুরোধ করে, তো সেটা কিন্তু স্টোরি টেলিং। ওকে, ডিবেট, ভেরি ইম্পর্ট্যান্ট। যে কোনো সিচুয়েশন দিয়ে ডিবেট করার জন্য ছাত্রছাত্রীদের যখন আমরা উদ্বুদ্ধ করি এবং তার জন্য ডিবেটের এগেইনস্ট কি বলবে এবং ফরে কি বলবে তার জন্য যখন তাকে তৈরি করা হয়, সেটিও কিন্তু একটি স্পিকিং, কথন শেখানোর পদ্ধতি। তারপর
রোল প্লে, ভেরি ইম্পর্টেন্ট। রোল প্লেটা না ছোট থেকেই বাড়িতে আমরা দেখে থাকি, তারপর আস্তে আস্তে সেই রোল প্লেটা আরো পরবর্তীকালে ডেভেলপ করে। রোল প্লেটা কিরকম, বাবা কি বলেছে বাড়িতে, কি বলেছে, বাবার কোনো একটা জিনিস ইমিটেট করে শিশু তো বেসিক্যালি সবসময় কিছু অনুকরণ করে শেখে, এবার সেই অনুকরণের সময় কিন্তু রোল প্লে করেও সে শেখে, অর্থাৎ মা কেমন করে কি কাজ করছে, বাবা কেমন করে কি কাজ করছে, সেটি কিন্তু সে অভিনয় করে একটি দেখানোর চেষ্টা করে, এবং তখন মাঝে মাঝে অভিনয়ের মাঝে মাঝে সে কিন্তু ডায়লগেও বলতে পারে, বলার চেষ্টা করে। তো এইভাবেও কিন্তু তার স্পিকিং এবিলিটি বা ভোকাবুলারি তার এনলার্জড হচ্ছে। ওকে, নেক্সট রেডিও শো। রেডিও শো আমরা জানি, রেডিও শো মানেই হচ্ছে কথার জায়গা, যেখানে প্রচুরভাবে এবং অনেক রকম কথা বলা হয়। তো রেডিও শো যদি একটি ক্লাসরুমে একজন টিচার অর্গানাইজ করে, তো রেডিও শোর মাধ্যমেও কিন্তু স্পিকিং এবিলিটিটাকে টিচ করা যাবে, অর্থাৎ কে কি বলবে রেডিও শোতে, যেভাবে টকগুলোতে কথা হয় সেভাবে যদি স্টুডেন্টসদের একটি প্রজেক্ট বা অ্যাক্টিভিটি দেওয়া হয়, স্টুডেন্টসদের স্পিকিং এবিলিটি কিন্তু এইভাবে ডেভেলপ করা সম্ভব। নেক্সট রেপিটেশন ড্রিল। রেপিটেশন ড্রিলটা একদম প্রাইমারি লেভেলের একটি ড্রিল, যেই প্র্যাকটিসটা একটি কোয়েশ্চেন বা একটি লাইনকে বারবার রিপিট করে করে শেখানো হয়, এবং রিপিট করে যখন তাদের শেখানো হয় এর মাধ্যমে কিন্তু তাদের কথন ক্ষমতা অনেকভাবেই বৃদ্ধি পায়, এবং এটি কিন্তু একদম বেসিক লেভেলের একটি ড্রিল। নেক্সট আসছে সাবস্টিটিউশন ড্রিল। সাবস্টিটিউশন ড্রিলে কি আসছে, সাবস্টিটিউট, একটি কথাকে সাবস্টিটিউট করে 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 যখন যাচ্ছে সেটি হচ্ছে সাবস্টিটিউশন ড্রিল। এবং লাস্ট আমরা যেটা পড়বো সেটি হচ্ছে সিচুয়েশনাল। সিচুয়েশনাল কি, যে সিচুয়েশনে থাকবে স্টুডেন্ট বা শিশু, সেই সিচুয়েশন অনুযায়ী কনটেক্সট বুঝে তার কথন করার ক্ষমতা, সেটি কিন্তু সিচুয়েশনাল প্র্যাকটিস, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস ফর টিচিং স্পিকিং। যেমন বললাম একটু আগেই যে কোনো স্ট্রেঞ্জারের সাথে কথা বলা, একটি দোকানে গিয়ে তার জিনিস যেটা প্রয়োজন সেটা কেনার উদ্দেশ্যে সে যে কথাগুলো বলবে সেটাই কিন্তু সিচুয়েশনাল। বা একটি মাইনার অ্যাকাউন্টকে, একটি মাইনার ক্লায়েন্টকে যখন ব্যাংক বা পোস্ট অফিসে যেতে হবে, তখন যে স্ট্রেঞ্জারের সাথে যে সিচুয়েশনে সে কথা বলবে সেটাও কিন্তু টেকনিক অফ টিচিং স্পিকিং। ক্লিয়ার? আশা করছি বোঝা যাচ্ছে। চলে আসছি পরের স্লাইডে। ওরাল স্কিলস হ্যাভ টু মেজর কম্পোনেন্টস। দুটো কম্পোনেন্ট আছে ওরাল স্কিল। ওরাল স্কিল অর্থাৎ স্পিকিং স্কিলসের। ওকে, ওরাল বা স্পিকিং স্কিলস। ফার্স্ট কি আসছে, মোটর পারসেপটিভ স্কিল। মোটর পারসেপটিভ স্কিল অর্থাৎ আমরা বুঝতে পারছি মোটর থেকে সঞ্চালনমূলক যে ক্ষমতা সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। নাও দিস স্কিলস, এটার মানে বোঝাতে হচ্ছে মিনস অফ পারসিভিং, কিছু বোঝা, রিকলিং, কিছু মনে করা, এবং আর্টিকুলেটিং দ্য সাউন্ডস অ্যান্ড স্ট্রাকচার অফ এ ল্যাঙ্গুয়েজ ইন দ্য কারেক্ট অর্ডার। তো একটা অর্ডার, একটা সিকোয়েন্স মেনে যখন ল্যাঙ্গুয়েজকে ইউজ করা হচ্ছে, দ্যাট ইজ মোটর পারসেপটিভ স্কিল। জেনারেলি দিস আর ডেভেলপড অ্যাট প্রাইমারি লেভেল। তো মোটর পারসেপটিভ স্কিল প্রাইমারি লেভেলে ডেভেলপ করা হয়, ওয়্যার লার্নার্স আর পুট থ্রু ভেরিয়াস লুক অ্যান্ড সে এক্সারসাইজ। তো দেখবে ছোটদের প্রাইমারির বইতে এরকম এক্সারসাইজ দেওয়া থাকে, লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। সেটা হচ্ছে একবার ওরা দেখবে, ওদের মোটর রিলেটেড ডেভেলপমেন্টও হচ্ছে, এবং ওদের পারসিভ, ওদের বোঝার ক্ষমতা থেকেও কিন্তু ওরা এইভাবে তাদের ওরাল স্কিলকে ডেভেলপ করতে পারে। তো দিস আর দ্য টু মেজর কম্পোনেন্টস। ওকে, নেক্সট এখানে আরেকটা বলছে যে এইটা কিভাবে ডেভেলপ করা যায়, থ্রু রিপিটেশন অ্যান্ড কোরাল ড্রিলস, অর্থাৎ একসাথে কোরাস, কোরাল মানে এখানে একসাথে বলা হচ্ছে, বারবার একটি কথাকে বারবার শুনে 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 বলা, এবং একটি কথাকে বারবার বলা এবং একসাথে বলা। ওকে, কোরাস বা কোরাল ড্রিল। নেক্সট আসছে ইন্টারঅ্যাকশন স্কিলস। ইন্টারঅ্যাকশন স্কিল অর্থাৎ একজন আরেকজনের সাথে যখন কথা বলবে, ইন্টারঅ্যাক্ট করবে, সেটার যে দক্ষতা। So by using these skills, the learner will be able to transfer his knowledge from a language learning situation to a language use situation. Very important point.
খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, কারণ এই ইন্টারাকশন স্কিলের মাধ্যমেই একজন ব্যক্তি কিন্তু যেই ভাষাটা সে শিখছে সেখান থেকে সে ট্রান্সফার করতে পারবে কিভাবে, সেই ভাষাটার ব্যবহার করে। অর্থাৎ তার ইন্টারাকশন স্কিল ডেভেলপ হলে সে যে ভাষা শিখছে সেই ভাষায় সে কথা বলতে পারবে বা ইউজ করতে পারবে সেই ভাষাটিকে। ইন্টারাকশন স্কিলস ইনভলভ নোয়িং হোয়াট টু সে, how to say this, and how to establish and maintain contact with other person. So examples গুলো বলে দিচ্ছি তাহলে আর একটু সুবিধা হবে বুঝতে। being able to ask someone about the time, কাউকে অচেনা কাউকে সময় জিজ্ঞেস করার ক্ষেত্রে এই ইন্টারাকশন স্কিলটা কিন্তু দেখা যায় বা এটা ডেভেলপ করা সম্ভব। কোনো নতুন জায়গায় গেছো, সে জায়গার লোকেশন বুঝতে পারছো না, তখন লোকালিটিতে জিজ্ঞেস করছো যে কোন জায়গায়, ওই জায়গাটা কোমুক জায়গাটা কোথায়, হ্যাঁ, তো সেটাও যেমন ইন্টারাকশন স্কিল। আবার কোনো জায়গায় ঘুরে এসে সেই জায়গা সম্বন্ধে তুমি ডিসক্রাইব করছো কাউকে, সেটাও ইন্টারাকশন স্কিল। এবং আরেকটা হচ্ছে লাস্ট পয়েন্ট যেটা সেখানে আসছে হচ্ছে এই ভাষাটাকে, ইংরাজি ভাষাটাকে খুব কমিউনিকেটিভলি ইউজ করা, অর্থাৎ খুব সহজে ইন্টারাকশনের মাধ্যমে এই ভাষাটাকে ইউজ করা হচ্ছে আরেকটি কম্পোনেন্ট। তো দুটো কম্পোনেন্ট পড়লাম স্পিকিং বা ওরাল স্কিলসের, একটি মোটর পারসেপটিভ স্কিল আর একটি ইন্টারাকশন স্কিলস। চলে আসছি পরের স্লাইডে, ব্যারিয়ার্স টু স্পিকিং স্কিল। এবার কি কি বাধা হতে পারে স্পিকিং স্কিলের ক্ষেত্রে? ল্যাক অফ মাস্টারি ওভার দ্য ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রেই হয় এবং দেখা যায় এটা খুব বিপদের একটা ব্যাপার, কারণ যার ভাষাটার উপর কোনো দক্ষতা নেই, আমরা যদি তাদের থেকে ভাষাটা শিখতে যাই তাহলে কিন্তু একটা মানে ল্যাকিং হবে। সো আ পারসন হু ইজ টিচিং দ্য স্কিল অর দ্য ল্যাঙ্গুয়েজ, দ্যাট পারসন মাস্ট বি or must have mastery over the language. so এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যার থেকে শিখছি সে যদি না জানে তাহলে কিন্তু সে কখনোই শেখাতে পারবে না। ফর এক্সাম্পল, প্রনাউন্সিয়েশনটা কখনোই ঠিক হবে না যদি সে ভাষাটা না জানে বা ভাষার অ্যাকসেন্টটা ঠিকঠাক না জানে। নেক্সট পয়েন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামং দ্য পিপলস। অর্থাৎ আমরা সকলে জানি যে একজন শিশু আরেকজন শিশুর থেকে কিন্তু আলাদা, সবাই পৃথক, এবং এই ব্যক্তি স্বাতন্ত্র্য এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় চাইল্ড সাইকোলজির। তো ব্যক্তি স্বাতন্ত্র্য যেহেতু আছে, তো এটাও কিন্তু স্পিকিং স্কিলসের একটা ব্যারিয়ার। অর্থাৎ একজন শিক্ষক সকলের উদ্দেশ্যে যেটা করছে সেটা কিন্তু সকলে সমানভাবে যে শিখতে পারছে বা বলতে পারছে সেটার কিন্তু ম্যাটার নেই। তো শিক্ষকের সেখানে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন প্রয়োজন, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করানো প্রয়োজন। নেক্সট, ইমোশনাল ফ্যাক্টরস। এবার সবার ইমোশনস একই সময় এক স্টেটে থাকে না, কেউ খুব হ্যাপি তো কেউ খুব স্যাড, কেউ খুব জেলাস তো কেউ খুব অ্যাংরি ইমোশনে আছে, অ্যাংরি স্টেটে আছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু স্পিকিং স্কিলটা একটি মানে ব্যারিয়ারের মুখে পড়ে যায়, বাধাক্রান্ত হয়, কারণ সকলে সেইভাবে এক্সপ্রেস করে না। যে হ্যাপি সে যেইভাবে এক্সপ্রেস করবে, যে স্যাড সে সেইভাবে এক্সপ্রেস কখনোই করবে না। তো এটা একটা ফ্যাক্টর। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন, স্কুলের ফিজিক্যাল কন্ডিশন, দ্য এনভায়রনমেন্ট অফ দ্য স্কুল, দ্য এনভায়রনমেন্ট অফ দ্য ফিজিক্যাল কন্ডিশন অফ দ্য classroom is also very important, and this might act as a barrier to speaking skill. চলে আসছি এবার শেষ পর্যায়ে আজকের ক্লাসে, কয়েকটা আমরা এমসিকিউ সলভ করব, করে আজকের ক্লাস শেষ করব। Which of this is the study and classification of speech sound? প্রথম কোয়েশ্চেন, which of this কোনগুলো is the study and classification of speech sound? অর্থাৎ কথনের এই স্টাডি করার জন্য কোনগুলো দরকার? কোনগুলো দরকার? প্রথমটা জেস্টার্স। জেস্টার্স মানে কিছু অঙ্গি ভঙ্গি করে দেখানো।
পরেরটা স্পিচ স্টাইল, স্পিচ স্টাইল, পরেরটা ফোনেটিক্স, এবং তারপরটা হচ্ছে স্পুফ। স্পুফ মানে হচ্ছে হাস্যকর অনুকরণ, যেটা হয় সেটা হচ্ছে স্পুফ। কোনটা দরকার? খুব সহজ, বারবার বলেছি ক্লাসে আজকে। উত্তরটা হবে ফোনেটিক্স। ফোনেটিক্স স্পিচ সাউন্ড, সাউন্ড রিলেটেড, উচ্চারণ সম্পর্কে এবং সাউন্ড রিলেটেড হচ্ছে ফোনেটিক্স। নেক্সট, which of this is not an element of the speaking technique? স্পিকিং টেকনিক যেগুলো আছে তার মধ্যে এগুলো কোনটা হচ্ছে এলিমেন্ট নয়, নট? ভয়েস কোয়ালিটি, ওয়ার্ড স্ট্রেস, অ্যাপিয়ারেন্স, কারেক্ট টোনস। ভয়েস কোয়ালিটি, ওয়ার্ড স্ট্রেস, অ্যাপিয়ারেন্স, কারেক্ট টোনস। আমরা জানি ভয়েস কোয়ালিটি অবশ্যই কথা বলার সময় ম্যাটার করে, স্ট্রেস ম্যাটার করে, টোনস ম্যাটার করে বা ইন্টোনেশন ম্যাটার করে, বাট অ্যাপিয়ারেন্স কেমন দেখতে ডাজন্ট ম্যাটার। সো দিস ইজ ইনকারেক্ট, দিস ইজ নট অ্যান এলিমেন্ট। ওকে, নেক্সট থার্ড কোয়েশ্চেন, which of this means giving emphasis to a syllable? সিলেবলে এমফ্যাসিস দেওয়ার জন্য কোনটাকে বোঝানো হচ্ছে? ভয়েস কোয়ালিটি, ওয়ার্ড স্ট্রেস, টোন না মেসেজ? সঠিক উত্তর ওয়ার্ড স্ট্রেস। আমি যখন স্ট্রেস করব কোনো সিলেবলকে, তার মানে আমি এমফ্যাসিস দিচ্ছি কোনো সিলেবলের উপরে জোর দিচ্ছি। নেক্সট, which of these factors is not involved in the determination of correct tone? কারেক্ট টোনকে বলার জন্য কোন ফ্যাক্টর এই সবগুলোর মধ্যে ইনভলভড থাকে না? পিচ, ড্রেসিং স্টাইল, কোয়ালিটি, স্ট্রেংথ। কোনটা? আমরা জানি টোনের ক্ষেত্রে পিচ ইম্পর্টেন্ট, ড্রেসিং স্টাইল একদমই দরকার নেই, ড্রেসিং এর ওপর টোন কোনোভাবেই নির্ভরশীল নয় বা রিলেটেড নয়, কোয়ালিটি অবশ্যই রিলেটেড, স্ট্রেংথ কতটা স্ট্রেংথ আছে শরীরে, ক্ষমতা আছে, সেটাও রিলেটেড। তো ড্রেসিং স্টাইল গুরুত্বপূর্ণ নয়, বাকিগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফর ডিটারমাইনিং কারেক্ট টোন। নেক্সট, which of the following kinds of communication do students spend most time engaged in? শিশুরা বা ছাত্ররা কোন কমিউনিকেশনে নিজেদেরকে সব থেকে বেশি ইনভলভড বা এনগেজ রাখে? এটা খুব সহজ, শোনা, বলা, পড়া না লেখা? সঠিক উত্তর স্পিকিং, সব সময় কথা বলতেই থাকে, সো এটা খুব ইজি, স্পিকিং। নেক্সট, why should teachers focus on speaking skills? Why should teachers focus on speaking skills with student? শিক্ষকদের কেন ছাত্রদের সাথে বা ছাত্রদের উপর এই কথন দক্ষতাকে বেশিভাবে দেখতে হয়, ফোকাস করতে হয়? কি কি আছে অপশনস পড়ে নি। There is no point in focusing on speaking skill with students. তো বলছে কোনো ব্যাপারই কোনো নো পয়েন্ট, মানে স্টুডেন্টদের স্পিকিং স্কিল ডেভেলপ করার দেখার দরকারই নেই। তারপরটা কি বলছে? টিচার্স হু ফোকাস অন স্পিকিং স্কিল উইথ স্টুডেন্টস আর বেটার লাইক বাই ফ্যামিলিজ। যেই শিক্ষকরা স্পিকিং স্কিল স্টুডেন্টদের ফোকাস করে তাদের স্টুডেন্টসদের বাড়ির লোক খুব পছন্দ করে সেই সব টিচার্সদেরকে বা শিক্ষকদেরকে। তারপর teachers who focus on speaking skills with students often have higher rate of job satisfaction. যে শিক্ষকরা স্টুডেন্টসদের সাথে স্পিকিং স্কিল বা কথন দক্ষতাকে ডেভেলপ বা ফোকাস করার চেষ্টা করে তাদের জব স্যাটিসফ্যাকশন, তাদের কর্ম জীবন খুব ভালো, তারা খুব স্যাটিসফাইড, সেটা নাকি teachers who focus on speaking skills with students are helping their students express themselves, নাকি যে সমস্ত শিক্ষকরা তাদের স্টুডেন্টসদের কথন দক্ষতার উপর বেশি গুরুত্ব আরোপ করে তারা আসলে ছাত্রদেরকে নিজেদের মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে? কোনটা হবে উত্তর? উত্তর হবে নাম্বার ডি, বিকজ ছাত্রদের নিজের মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে শিক্ষক কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে নেন। পরের কোয়েশ্চেনে যাচ্ছি। Pause, stress and intonation are associated with comprehension,
স্পিকিং, রাইটিং নাকি রিডিং, কোনটা? কম্প্রিহেনশন, স্পিকিং, রাইটিং না সাইলেন্ট রিডিং? এটি কিন্তু স্পিকিং। গ্রুপ ডিসকাশন can be employed successfully in teaching speaking if গ্রুপ ডিসকাশনকে খুব সার্থকভাবে সদর্থকভাবে ক্লাসরুমে শিক্ষক ব্যবহার করতে পারে কথন শেখাবার সময় যখন দ্য টিচার ইজ অ্যাওয়্যার অফ গ্রুপ ডাইনামিক্স, একজন টিচার তার গ্রুপের ডাইনামিক্স বা ভ্যারিয়েশনসের ব্যাপারে খুব অ্যাওয়্যার, সচেতন, নাকি আর টিচার অ্যাসাইন্স রোল টু অনলি আ ফিউ স্টুডেন্ট, সকলকে না, কিছু বাছাই করা স্টুডেন্টকে সে তার অ্যাসাইনমেন্ট দিল, না টিচার অ্যাসাইন্স রোল টু দ্য বেস্ট স্টুডেন্ট অনলি, নাকি টিচার তার বেস্ট স্টুডেন্টকে শুধুমাত্র অ্যাসাইনমেন্ট দিল, না অল দ্য স্টুডেন্টস টেক নোট অফ হোয়াট দ্য টিচার এক্সপ্লেন্স, সব স্টুডেন্ট হচ্ছে কি বলছেন টিচার সেটা নোট ডাউন করছে। তো যখন নোটের কথা আসছে তখন তো কি আসছে, নোট মানে এখানে রাইটিং, তো আমাদের তো রাইটিং এখানে বোঝানো হচ্ছে না, এখানে গ্রুপ ডিসকাশন সবসময় কিসের সাথে রিলেটেড? গ্রুপ ডিসকাশন স্পিকিং এর সাথে রিলেটেড, আমরা জানি, আমরা পড়েছি আজকে। তো গ্রুপ ডিসকাশনের সময় কিন্তু টিচার অ্যাকচুয়ালি ইজ অ্যাওয়্যার অফ গ্রুপ ডাইনামিক্স। ওকে, সো আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। এরকম আরও ক্লাস তোমরা পাবে আগামী দিনে। আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও নতুন এরকম ভিডিওসের জন্য, এবং যদি পছন্দ হয় বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। সো থ্যাংক ইউ সো মাচ।